আচ্ছা, আমরা লাস্ট কোন পর্যন্ত পড়াইছিলাম বা কি পড়াইছিলাম দু একদিন? সাকিব, সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? তার আগে ম্যাথ কি পড়াইছি? ম্যাথ কোনগুলো? প্রথমতে শেষ হয়েছিল? আচ্ছা, একেবারে নতুন আসছো কারা কারা? প্রথম চ্যাপ্টার কিছুই করানো হয় নাই এমন কারা কারা আছো? কয়জন আছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে ওইখানে যেটুক যেটুক ঝামেলা আছে আর অন্য দিন নিয়ে ক্লিয়ার করে দিব নি। আমি দ্বিতীয় চ্যাপ্টার শুরু করি, ঠিক আছে? ওইখান থেকে আবার একটা দুইটা ক্লাস করে নিব নি আমি। আর আমার সাকিব যেটুক করানো হয়েছিল এটুক দিও গ্রুপে, বাকি যেটুক গ্যাপ থাকবে এটুক আমি আমার মাঝখানে একটা দুইটা ক্লাস নিয়ে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা হলো আহ সূচক এবং লগারিদম, ঠিক আছে? সূচক এবং লগারিদম। তো এই সূচক এবং লগারিদম করার জন্য যে সমস্ত অঙ্কগুলো করতে হবে আমরা দেখি, খেতে যাই, শেয়ারে যাই। ছবিটা কি আসছে দেখো তো? সবার আসছে? আচ্ছা, এই যে দেখো সূচকের প্রয়োজনীয় নিয়মাবলী, এটুকু দেখতে পারতেছো? আচ্ছা, এখানে দেখো কয়েকটা সূত্র আছে, যে সূত্রগুলা বেসিক লেভেলের। এগুলো না হলে অঙ্কটাকে আসলে করা যাবে না। এক নম্বরে দেখো, এ উপরে আছে এম, তার মানে হলো এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। একটু সাইলেন্ট করো, সবাই সাইলেন্ট করো, আমি যা বলতেছি একটু শোনো, তারপরে কোশ্চেন করার সুযোগ দিব, ঠিক আছে? সবারটা সাইলেন্ট করো। যদি আমার কথা না শোনা যায় তখন আবার রেসপন্স করো। আচ্ছা দেখো, এক নম্বরে দেওয়া আছে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। এখানে এ এম, এ হলো আমাদের বেস, এম হলো আমাদের পাওয়ার। পরেরটার ক্ষেত্রে দেখো এ টু দি পাওয়ার এন, মানে যদি বেস সেম থাকে, বেস আমাদের সেম কি এ, বেস যদি সেম থাকে দুইটা বেসের জন্য একটা বেস নিব এবং উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। কখন যোগ হবে? যখন দুইটা বেসের ভিতরে সম্পর্ক থাকবে গুণ। এখানে আমাদের এ এবং এ এর ভিতরে সম্পর্ক ছিল গুণ। দুইটা এর জন্য কি নেওয়া হয়েছে এ, এবং উপরে প্রথমটার উপরে পাওয়ার ছিল এম, পরেরটার উপরে পাওয়ার হলো এন। তাহলে গুণ থাকার কারণে পাওয়ার হয়ে গেল এ টু দি পাওয়ার এম প্লাস এন। এরপরে দুই নম্বর সূত্রটা দেখো, a to the power m divided by a to the power n equal to a to the power m divided by a to the power m minus n। দুটোর ভিতরে বেসিক ডিফারেন্স হলো যে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে।
দুইটা বেসের জন্য একটা বেস হবে। তাহলে এই দুইটা সূত্র গেল। এরপরে দেখো 3 নাম্বারটা, এ হইলো আমাদের বেস, এমও পাওয়ার এনও পাওয়ার। যদি এই অবস্থায় থাকে তাহলে পরের পাওয়ার দুটাকে একসাথে গুণ করে লিখে দেওয়া যাবে। এ বেস এ থাকলো, এম আর গুণ করলে কি হবে, এম এন। এখন যদি এখানে 3 নাম্বারে এর উপরে 3, এম এর জায়গায় 3, এন এর জায়গায় 2 থাকতো, তাহলে আমরা 3 দুগুণে 6 এর উপরে পাওয়ার 6 লিখে দিতাম। এরপর দেখো 4 নাম্বার, এ বি এর উপরে এ বি ব্র্যাকেট দেওয়া আছে, তার উপরে পাওয়ার দেওয়া আছে এন। তো আমার প্রয়োজনে কি হয়ে যাবে, যদি বেস দুটাকে আলাদা করে দেই, প্রত্যেকটার উপরে পাওয়ার এন চলে আসবে। তাহলে এ বি টু দি পাওয়ার এন, এটাকে বাংলা হবে এ এর উপরে পাওয়ার এন গুণন বি এর উপরে পাওয়ার এন। 5 নম্বরে দেখো এ ডিভাইডেড বাই বি, ব্র্যাকেট উপরে পাওয়ার হলো এন। এখন পাওয়ারটাকে যদি আলাদা করে দেই, পরের লাইনে গিয়ে কি হবে, এ এর উপরেও পাওয়ার এন হবে, বি এর উপরেও পাওয়ার এন হচ্ছে। এবার দেখো 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এর উপরে ইনভার্স পাওয়ার, ইনভার্স মানে কি, বিয়োগ। এর উপরে ইনভার্স কি আছে, এম। ইনভার্স মানে হলো বিয়োগ। কোনো পাওয়ার যদি কোনো বেজের উপরে পাওয়ার বিয়োগ আকারে থাকে সেটাকে বলা হয় ইনভার্স। তাহলে এ ইনভার্স এম এইরকম যদি থাকে তাহলে হবে উপরে একটা 1 দিয়ে এই বেস এবং পাওয়ার নিচে চলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা যেটা বললাম, এ ইনভার্স এম। এ ইনভার্স এম যদি হয়, এটার সূত্র হলো 1। আর এখানে পাওয়ার আর বেস নিচে চলে যাবে, পাওয়ার যাই থাক নিচে চলে যাবে, মাইনাসটা মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তারপরে 7 নাম্বার দেখো, যদি কখনো পাওয়ার পাওয়ার মিলে যায়, পাওয়ার আউট করে দিতে পারবো। অনেক ক্ষেত্রে ইকুয়াল টুর এ পাশ ও পাশ, আর যদি বেস বেস মিলে যায় তাহলে বেস আউট করে দিতে পারবো। 7 এবং 8 দেখো, 7 নাম্বারটা আবার বলি, এর উপরে পাওয়ার ছিল আমাদের এম, ইকুয়াল টু বি এর উপরে পাওয়ার ছিল এম। তাহলে দুইটার পাওয়ার সেম, তাহলে আমরা পাওয়ার দুইটাকে আউট করে দিতে পারবো, শুধু বেস হবে এ ইকুয়াল টু বি। আবার 8 নম্বরে দেখো, দুইটার বেসই সেম, এ এ, একটার উপরে পাওয়ার এম আর একটার উপর পাওয়ার এন। তাহলে সূত্রের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারবো, বেসটাকে বাদ দিয়ে দিতে পারবো, এম ইকুয়াল টু এন হবে। এখন এম ইকুয়াল টু এন, কিন্তু এম এখানে পাওয়ার আকারে নাই, বেস আকারে আছে, এনও এখানে বেস আকারে আছে। তারপরে হলো কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে, সরি কোন সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকে সেটার মান হলো 1। কোন সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে সেটার মান হলো 1। এক্স এর উপরে পাওয়ার জিরো মানে 1, 2 এর উপরে পাওয়ার জিরো মানে 1, 5 এর উপরে পাওয়ার জিরো মানে 1। আর কোন সংখ্যার উপরে পাওয়ার 1 থাকলে সেটার মান ওই সংখ্যায়, যেমন এ এর উপরে পাওয়ার 1, তাহলে এই 5 10 এর উপরে পাওয়ার 1 মানে 10ই, পি এর উপরে পাওয়ার 1 মানে পি। মানে কোন সংখ্যার উপরে পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাটাই হবে। এরপরে 10 নম্বরে দেখো, এ টু দি পাওয়ার 1 বাই এন, এটাকে লেখা যাবে রুট ওভার এন, বেস হলো মাঝখানে 1। আবার আরেকটা আছে দেখো, রুট ওভার এন এর উপরে পাওয়ার এন, ওটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন। এই হলো আমাদের সূত্র। এই সূত্রগুলা কোনটা কে বোঝো নাই, এবার ইয়ে খুলো, মানে হলো আনমিউট করো, আনমিউট করে কোনটা বোঝো, যে বোঝো নাই ওই নাম্বারটা বলো, আমি আবার একটু ডিটেইলস বলবো। 1 থেকে 10 পর্যন্ত বুঝলো কে? হ্যাঁ হ্যাঁ, 9 নাম্বারটা সূত্র হলো, কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে, এর উপরে পাওয়ার কত আছে, জিরো, 1। যে কোনো সংখ্যা, পৃথিবীতে যত সংখ্যা আছে একক সংখ্যা, ওই সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে সেটার মান হলো 1। যেমন x এর উপরে পাওয়ার জিরো মানে 1, 3 এর উপরে পাওয়ার জিরো মানে 1, 5 এর উপরে পাওয়ার জিরো মানে 1। কোন সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় সেটার মান হলো 1। হ্যাঁ, 6 নাম্বারটা হলো পাওয়ার মাইনাস থাকাকে কি বলে, এনিওয়ান? ইনভার্স, গুড।
হ্যাঁ, পাওয়ার মাইনাস থাকলে সেটাকে বলা হয় ইনভার্স। যখন কোন সংখ্যার উপরে পাওয়ার মাইনাস আকারে থাকবে এটাকে বলে ইনভার্স। তাহলে a ইনভার্স m। এই জাতীয় যখন কোন সংখ্যা থাকবে তখন আমরা উপরে 1 দিব অলওয়েজ। আর এই a m টাকে নিচে বসাই দিব, মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে যাবে। এবার আমি অন্য একটা উদাহরণ বলি। মনে করো a এর উপরে পাওয়ার 7 দেওয়া আছে, -7। a এর উপরে পাওয়ার কি দেওয়া আছে? -7। তাহলে হবে 1 বাই, নিচে হবে a পাওয়ার 7। হ্যাঁ। আর যদি কোন সংখ্যার উপরে পাওয়ার -1 থাকে, যেমন ধরো p পাওয়ার -1, p ইনভার্স 1। p ইনভার্স 1 মানে হলো 1 বাই p, কারণ p এর উপরে 1 পাওয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তারপরে হ্যাঁ, 10 নম্বরটা দেখো, a টু দি পাওয়ার 1 বাই n। তাহলে a এর উপরে পাওয়ার আকারে আছে 1 বাই n। আচ্ছা, আমরা আমরা রুট যে চিনি, রুটের মান কত বলো তো দেখি? রুটের তো একটা মান আছে। এনিওয়ান? রোডের মান হলো হাফ, 1/2। রোডের মান হলো হাফ। ঠিক আছে? তা আমরা কিছু সংখ্যা লিখতাম না রুট দিয়ে, ভিতরে একটা বেস থাকতো, রুটের যে টিক চিহ্ন হলো ওর মাঝখানে 3 দিত, এরকম সংখ্যা দেখছো? আচ্ছা, আমি ক্যামেরাটা চালু করি আর কিছু মিনিট দেখাই। আচ্ছা, আমি দেখাইতেছি। আচ্ছা দেখো, আচ্ছা, এই যে এরকম এরকম দেখছো কখনো? দেখো তো, এটার মান হবে, এটা ইকুয়াল টু হলো a পাওয়ার 1/3। এই যে দেখো, দেখা যাইতেছে? একটু ইয়ে করতে- দেখা যাইতেছে? দেখো তো, এই জাতীয় জিনিসগুলা হলো রোডের এই টিক চিহ্নের মাঝখানে যা থাকবে 1/ওইটা বসবে পাওয়ার হিসেবে। রোডের মাঝখানে এই যে দেখো, টিক চিহ্নের মাঝখানে যদি টি থাকে কথার কথা। হ্যাঁ, এই যে দেখো, এখানে আমি টি দিছি কথার কথা। ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে? আসলে দেখো, রোডের মাঝখানে টি দিছি অক্ষর, তাহলে এইটা হবে a 1/t। হ্যাঁ, রোডের মাঝখানে, রোডের টিক চিহ্নের মাঝখানে যে সংখ্যাটা থাকবে 1/, ওইটা বসবে পাওয়ার হিসেবে। হ্যাঁ। তারপরে আগের যে জিনিসটা যে জিজ্ঞেস করছিল আমি বলি, যেমন ধরো 1 পাওয়ার p, এটার মানে হলো 1/a3। এই যে দেখেন, যদি 1 ইনভার্স a ইনভার্স 1 থাকে, এটার মানে হলো 1/a। বুঝছো? ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার? তাহলে এই 10টা যে সূত্র, এই 10টা আর কোনটা যেমন আছে বলো? 10 নম্বরের পরের অংশটা যেটা যে করছিল, এই যে দেখো, এবং এর পরের অংশ দেখো, এখানে রুট ওভার এন, মানে টিক চিহ্নের মাঝখানে এন আছে, আবার এ এর উপরে পাওয়ার এম আছে।
তাহলে আমি যদি এমটা না থাকতো তাহলে 1/n হইতো, যেহেতু এর উপরে পাওয়ার এম আছে তাহলে এমটা উপরে চলে যাবে, সেই জন্য এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন হয়েছে। এই 10টা সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে একটা অঙ্ক দেখি আমরা, দেখাতে অঙ্কটা। এখন ও একটা তোমার কাছে কি খাতা আছে? খাতা কলম, খাতা কলম থাকলে সূত্রগুলো দেখে দেখে একবার লিখো, তাহলে মেমোরিতে একটু ক্যাপচার আসবে, কারণ অঙ্ক করতে গেলে সূত্রগুলো মানে অনেক অনেক কাজ। আবার হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস, ওয়েট, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো সূত্রের বাম পাশ থেকে ডান পাশ আসতে পারে, ডান পাশ থেকে বাম পাশ আসতে পারে প্রয়োজনে। সূত্র প্রত্যেক সূত্র দুইটা পক্ষ দেওয়া আছে না, এটা থেকে ওইটা হচ্ছে। কখনো বাম পাশ থেকে আমি প্রয়োজনে ডান পাশের দিকে আসবো, মানে হলো যেমন 1 নম্বরে যদি চিন্তা করি এ পাওয়ার এম প্লাস এন দেওয়া আছে, ওইখান থেকে আমি এ পাওয়ার এম গুণন এ পাওয়ার এন যাইতে পারি, মানে হলো বাম দিক থেকে ডান দিকে যাইতে পারি অথবা ডান দিক থেকে বাম দিকে যাইতে, যেদিকে আমার যেরকম প্রয়োজন পড়বে ওই দিকে ঘুরবো। ঠিক আছে? ও আচ্ছা, 11 12টা দেখিই নেই, তুমি আমার লক্ষ্য করছো, আমি তো লক্ষ্য করিনি। আচ্ছা 11 দেখো, ওইটাই আমি ও মানে ঘুরায় লেখা আর কি। এই যে তোমার হলো 1 আর 2 কে রিভার্স করে বোঝায় লিখছিলাম। এই যে 11 নাম্বারটা দেখো, 11 নাম্বারটা দেখলে আমি যে বললাম ডান পাশ হলে বাম পাশ যাবো, বাম পাশ হলে ডান পাশ যাবো, 1 নাম্বারের সাথে উল্টা হয়েছে না ঘটনাটা? আবার 12 নাম্বারে যে এই অংশটা দেখো, ভাগ না দিয়ে অনেক ক্ষেত্রে কি করা যায়, পাওয়ারটাকে ইনভার্স আকারে দেওয়া যায়। যেমন 12 নম্বরে এক্স এর উপরে পাওয়ার আছে কি এ মাইনাস বি, তার মানে আমরা সূত্র অনুযায়ী কি হবে, এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি। কিন্তু ওইটা না করে প্রথম অংশে যে যেভাবে দেখাইছি এইভাবে লেখা যাবে, এক্স পাওয়ার এ ইন্টু এক্স ইনভার্স বি। এক্স ইনভার্স বি মানে হলো কিন্তু ভাগ হয়ে গেল, কারণ ভাগ হলো বিয়োগ, গুণ হলো যোগ। এই 12 নাম্বারটা বুঝতে সমস্যা আছে কারো? হ্যাঁ, বুঝে নাই? আচ্ছা দেখো, এই যে দ্বিতীয়টা আগে দেখো, এক্স মানে শেষের যেটা এক্স এর উপরে পাওয়ার এ ভাগ এক্স এর উপরে পাওয়ার বি, এইটা তো আমি এই শুধু এক্স এর উপরে পাওয়ার বি যদি চিন্তা করি, এটাকে এক্স ইনভার্স লেখা মানে ভাগ না, এক্স ইনভার্স বি লেখা মানে ভাগ না। তো এই ধরনের অঙ্ক অনেক সময় করা লাগবে প্রয়োজনে, তাহলে সেই জন্য আমি দুইটা আলাদা করে দেখাইছি। এই প্রথম অংশটা কি বুঝছো? না বুঝে থাকলে বলো, আমি আর একটু লিখে ক্লিয়ার করার চেষ্টা করি। দাঁড়াও, আমি খাতায় লিখতেছি তাহলে দেখো।
এদিক দেখো, পরের অংশটা তো বুঝো না, এটা একদম ক্লিয়ার করে ভাঙায় লিখছি দেখো। এক্স পাওয়ার এ মাইনাস বি, সূত্র কি? এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি। তারপর দেখো, আমরা যদি কোনো ভাগ চিহ্নকে গুণ করি, লবকে হর করতে হয়, হরকে লব করতে হয় না? দ্বিতীয় লাইনে দেখো আমি গুণ চিহ্ন দিচ্ছি, গুণ চিহ্ন দিলে তাহলে এটা নিচে যে ওয়ানটা ছিল এটা উপরে চলে গেল, ওয়ান বাই এক্স পাওয়ার বি। তাহলে ওয়ান বাই এক্স পাওয়ার বি মানে কি? এক্স ইনভার্স বি না? এই অংশটুকু দেখো, আমি বৃত্ত করে দিতেছি, এই অংশটা একদম ভালো করে দেখো, তাহলেই গুণ করে দেওয়া আছে। বুঝছো না? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো। হ্যাঁ, কোন দুইটা রাশির ভিতরে যখন ভাগ চিহ্ন থাকে, ভাগ চিহ্নকে যখন আমি গুণ চিহ্ন করে দিব, গুণ চিহ্ন করে দিতে পারবো, তখন কি হবে? লবটা হর হবে, হরটা লব হবে। এই নিয়মটা কি জানো? আর একটু ক্লিয়ার করার জন্য ক্লাস 9 10 অঙ্কের দিকে যাই। দেখুন ধরো, 2 গুণন 8 ভাগ 16 গুণন 4, 2 গুণন 8 গুণন 4 গুণন 16। দেখো এই যে একটা অঙ্ক লিখছি না, এই যে দেখো দেখা যাইতেছে, প্রথমে কি ছিল আমাদের? 2 ডিভাইডেড বাই 8 ভাগ 16 ডিভাইড বাই 4। তাহলে পরের লাইনে এসে দেখো, 2 ডিভাইডেড বাই 8 সেম আছে, গুণ চিহ্ন দিচ্ছি, গুণ চিহ্ন দিলে দেখো লবটা হর হয়ে গেছে, হরটা লব হয়ে গেছে। হচ্ছে সেম দিছে। এখানেও ঠিক সেম, এর নিচে কিছু ছিল না, এই যে দেখো এটার নিচে কিছু ছিল না, তার না থাকলে কি মনে মনে এক আছে না? এই একটা উপরে উঠে গেছে, এক্স পাওয়ার বিটা নিচে নেমে গেছে। আর ওয়ান বাই এক্স পাওয়ার বি মানে কি? ওই যে আগের সূত্রে দেখো, 6 নম্বর না 9 নম্বর সূত্র আছে, উল্টা দিক থেকে। এখনো কি কারো বুঝতে সমস্যা আছে? এক্স এর উপরে পাওয়ার ইনভার্স বিয়োগ। বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা নাই? মানে আমরা প্রথম অঙ্কটাই খাই। দেখো সলিউশনের প্রথম লাইন যা দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া আছে তাই, কোনো নো চেঞ্জ। সবাই সাইলেন্ট করে দাও, যখন না বুঝবা তখনই মানে মিউট করে আনমিউট করে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে সলিউশন যে জায়গায় লেখা, ওই জায়গায় অঙ্কে যে যা দেওয়া ছিল খুব সেম আছে। দ্বিতীয় লাইনে এসে দেখো আমাদের 3, উপরে 3 যা আছে তাই বসলো,
তারপরে ছিল 2, 2 এর উপরে পাওয়ার ছিল n প্লাস 1, এটাকে ভেঙে ফেলছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1, 1 উপরে 2 এর উপরে 1 দেওয়ার দরকার নাই, কারণ কোন সংখ্যার উপর 1 পাওয়ার দেওয়া যে কথা না দেওয়া সেম কথা। 2 এর উপরে পাওয়ার n প্লাস 1 কে ভাঙা হয়েছে, কি ভাঙা হয়েছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 হইতো, কিন্তু 1 দেয় নাই, 1 দেওয়া যে কথা না দেওয়া সেম কথা। তারপরে প্লাস 2 2 2 2 পাওয়ার n যা আছে তাই। পরের লাইনে দেখো, মানে নিচের লাইন যেটা হর হিসেবে যা দেওয়া আছে 2, 2 এর উপরে পাওয়ার ছিল n প্লাস 2, এটাকে ভেঙে ফেলছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 মানে 2 স্কয়ার, মাইনাস এটাকেও ভেঙে ফেলছে 2 এর উপরে n মাইনাস 1 ছিল 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার ইনভার্স, ওই যে লাস্ট যে সূত্রটা শিখাইলাম সেটা অনুযায়ী নিচের অংশটা ভাঙা হয়েছে। দ্বিতীয় লাইনটা সবাই বুঝছো কিনা? যে না বুঝছো আনমিউট করে জিজ্ঞেস করো। দ্বিতীয় লাইন বুঝতে পারলে অঙ্ক পাকেটুকু হয়ে গেছে। এক লাইন থেকে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যে গেছে, যে না বুঝছো আনমিউট করে কোশ্চেন করো। দেখো এখানে দুই উপরের থেকে শুধু একটা জিনিসকে ভাঙানো হয়েছে, 2 এর উপরে পাওয়ার আছে n প্লাস 1, এই ধরনের সূত্র আছে না, উপরে করানো হয়েছে না, জাস্ট 11 নম্বর সূত্র খুব সম্ভবত। তাহলে 2 কে যদি এটাকে আমরা কি করছি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 ভেঙে ফেলছি, তো 2 এর উপরে পাওয়ার 1 আর দেয় নাই, কেন দেয় নাই, 2 এর উপরে পাওয়ার 1 দেওয়া যে কথা না দেওয়া সেম কথা, মান সেম থাকবে। আর উপরে বাদ বাকি যা সেম, নিচে 2 পাওয়ার 2 পাওয়ার n প্লাস 2 ছিল, এটাকে আবার ভাঙছে, ভাঙে কি করছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 মানে 2 স্কয়ার, তারপরে মাইনাস দিলাম, এটা হরের নিচের দিকে বলতেছি নিচের। তারপরে দেখো 2 পাওয়ার n মাইনাস 1 ছিল, এখানে কে আমরা ওই যে শেষে 12 শেষের অংশ যে সূত্রটা ছিল যেটা নিয়ে আমি বুঝাইলাম তখন, ওইভাবে ভাঙছে 2 এর উপরে পাওয়ার n ইন্টু 2 এর উপরে ইনভার্স 1। ক্লিয়ার? হ্যাঁ, দশমিক না, 3 গুণন 2, 3 গুণন 2 এটা। হুম, এই যে প্রথম লাইনে দেখো 2 এর উপরে পাওয়ার কি আছে প্রথম লাইনে n প্লাস 1, তাহলে সূত্র কি আছে আমাকে, সূত্র আছে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার প্লাস দিয়ে থাকে তাহলে বেস একটা থেকে দুইটা বানাইতে হবে 2 ইন্টু 2, একটার উপরে পাওয়ার বসবে n আর একটার উপরে পাওয়ার বসবে 1, সূত্র নিয়ে কাজ করতে হবে, জাস্ট সূত্রের প্রয়োগ। সূত্র সেই জন্য বলছিলাম দুইবার তিনবার লিখতে হবে, উল্টা ডান থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, তাইলে ইজিলি বিষয়টা মাথায় ঢুকবে। নিচেরটা সেম। হুম, নিচে থেকে নিচেরটাকে নিচের দুইটাকে ভাঙা হয়েছে। দ্বিতীয় লাইনটা সবাই বুঝছো? আচ্ছা, এবার আসো তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে থেকে 2 পাওয়ার n উপর থেকেও কমন নেওয়া হয়েছে, নিচের থেকেও কমন নেওয়া হয়েছে। আমরা উপর থেকে যদি 2 পাওয়ার n কমন নেই, এই পাশে একটা 3 এই পাশে একটা 2 আছে, তা 3 আর 2 মিলে 6 হয়ে গেছে, 3 দুগুণে 6। আর 2n যদি পুরাটাই কমন নেই তাহলে কিছুই থাকবে না, কিছুই থাকবে না মানে 1 থাকবে, তাহলে এই জন্য 1 থাকলো 6 প্লাস 1। নিচে 2 পাওয়ার n যদি কমন নেই থাকলো 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হলো 4, তারপরে মাইনাস দিলাম, তারপরে দেওয়ার দরকার ছিল 2 পাওয়ার 2 ইনভার্স 1, 2 ইনভার্স 1 রে যদি আমি ভাঙি পরের লাইনে 1/2 হয়ে যাবে, আর একবার করে দিচ্ছে এক লাইনে 1/2 হয়ে গেছে। এখন তৃতীয় লাইনটা বুঝো নাই কে কে? তৃতীয় লাইন বুঝছো না ঝামেলা হইতেছে?
2 ইনভার্স 1 1 ডিভাইড বাই 2 এটা যদি বলো তাহলে সূত্রই তো বুঝো নাই। কোথায় দেখাইলাম তোমাদের? এই যে দেখাইলাম, এই যে এটা দেখাইছিলাম। এ ইনভার্স 1 1 বাই এ হয়ে গেল কিভাবে? এর জায়গায় 2 বসাও, এবার মনে মনে 2 বসাইলে কি 1 বাই 2 হইতেছে? যতগুলা জিনিস দেখাইছি প্রত্যেকটা জিনিস লিখতে হবে, লিখে বাসায় কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে এবং মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে অঙ্ক করতে পারবে না, সূত্র বুঝবে না। সূত্র খেলা, এখানে আর কিছুই নেই, জাস্ট সূত্র মুখস্থ। ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, তাহলে তুমি অঙ্ক ইজিলি পারবা। হ্যাঁ, তৃতীয় লাইনটা বুঝছো সবাই? কারো সমস্যা নাই? আচ্ছা, এবার তৃতীয় লাইনে 2 পাওয়ার এন 2 পাওয়ার এন কেটে দিছে। কেটে দিয়ে চিন্তা করো, কেটে দিলে চিন্তা করলে যা থাকে, 2 পাওয়ার এন 2 পাওয়ার এন কেটে দিলে 2 পাওয়ার এন বাতিল নাই। 6 আর 1 মিলে হলো 7, নিচে লসাগু করছে। লসাগু করলে 2, এই যে এই অংশটা হরের অংশে, তৃতীয় লাইনে হরের অংশে 4 মাইনাস 1 বাই 2 এটাকে লসাগু করা হয়েছে। লসাগু করলে হয় 8 মাইনাস 1 বাই 2, তারপরে থাকলো 7 বাই 7 বাই 2। তা আমাকে এর নিচের অংশটা, যেহেতু দুইটা, মানে প্রথম 7টা বাদ দিলে পরের 7 বাই 2, এই অংশটা ভাগাকার আছে উপরের সাথে সাথে, তাহলে যদি আমি গুণ চিহ্ন দেই উল্টা যাবে, হরটা লব হবে, লবটা হর হবে, সেজন্য 7/2টা উল্টে 2/7 হয়ে গেল। এবার 7 কেটে দিলে 2 হলো আমাদের আনসার। এখন এই যে 4 মাইনাস 1/2 এটার লসাগু কি হবে? এটা কেউ, মানে নর্মাল শুধু যদি এইটুক থাকতো, এটুকু লসাগু কেউ পারবা না এমন আছো? আচ্ছা, এখন কি শেষ পর্যন্ত বুঝতে পারছো? যদি না বুঝে থাকো, কোথায় বুঝো নাই খালি ওই নাম্বার লাইনটা বলবো যে এত নাম্বার লাইনে বুঝি নাই। বুঝছো সবাই নাকি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। 8-এর পরে পাওয়ার, এই যে 4 নাম্বার লাইনে পাওয়ারের কোনো আর খেলা নাই, এগুলো সব বেস হয়ে গেছে, এখানে কোনো পাওয়ার নাই 4 নাম্বার লাইন। হুম, হুম। এখানে তো বেইসের গল্প কোথায়? সবই বেইস, এখানে কোনো পাওয়ার নাই। হ্যাঁ। হুম। এটা থেকে তারপরের লাইন কিভাবে আসলো সেটা, 4 - 1/2 এটা লসাগু করতে হবে। এখন লসাগু যদি তোমাদের ধারণা না থাকে, আমি লসাগু একটু ধারণা দিয়ে দেই। আছে, ধারণা আছে? করছো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমি করতেছি খাতায়, তারপর দেখাচ্ছি।
দেখো 4 - 1/2, তাহলে 4 হলো এখানে লব না হর? কে জিজ্ঞেস করছিলা, সাকিব না সিয়াম? আর সাকিব বলো 4 এখানে লব না হর? অথবা বলো যে জানি না। হ্যাঁ, লব, তাহলে হর কত এখানে? 4 এর সাথে পরের লাইনে যায় না, 4 এর ভিতরে হর নাই, হর নাই মানে 1, জানার দরকার নাই। তারপরে মাইনাস, আর ওইখানে লব হলো 1 আর হর হলো 2। তাহলে এখন লসাগু করার জন্য, যেহেতু এই পাশে কোনো হর নাই, তাহলে এটা লসাগু 2 হবে। তাহলে 2 4 এর নিচে কি আছে মনে মনে? 1। 1 কে 2 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? 2। 2 আর 4 গুণ করলে হবে 4 দুগুণে 8। ওইখান থেকে হচ্ছে 8। আর 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, তাহলে এখানে বসছে 1। তাহলে হলো 8 - 1/2। এটা বুঝতে হলে আগে একটু কঠিন জিনিস দেখাই। এই লসাগুটা বুঝছো, দেখো তো। এটা দেখো তো। কথা বলো। আচ্ছা, লসাগু ধারণাটা তোমাকে একটু গুগল নেট কেটে ক্লিয়ার করে নিও। লসাগু না বুঝলে অঙ্ক করে লাভ নাই, এগুলো 1 2 3 এর বিষয়। 1 2 3 তে এগুলো শেখানো হয়েছে। একটু নেট কেটে ধারণাটা ক্লিয়ার করে নিও, লসাগু কাকে বলে, লসাগু কিভাবে করতে হয়। আচ্ছা, এই পর্যন্ত পুরো অঙ্কটা বুঝছো? আর কারো ঝামেলা আছে কোনো? তাহলে অঙ্কটা একটু হাতে করো। একটা অঙ্ক হাতে না করলে বুঝবা না। দেখে দেখে করো। আচ্ছা, দাঁড়া, পরে কি আসছে। এই যে এটা করো, কাছাকাছি। দেখে দেখে করো, সমস্যা নেই।
বলো। মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে, পাওয়ার যদি মাইনাস থাকে। আচ্ছা নিচে লিখছো যেটা যে হরেরটা, হ্যাঁ ওয়ান দেওয়ার কোনো দরকার নেই। আনসার হইল 3/2। টু এর উপরে ওয়ান দেওয়ার দরকার নেই, দিতে হবে না। বলো শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ওটা রিপিট হয়ে গেছে আমাদের। 3 নাম্বার 4 নাম্বার লাইন, 4 নাম্বার না লিখে 5 নাম্বার লাইনে চলে। হুম? হ্যাঁ অবশ্যই বলবো। হ্যাঁ এইখানে কন্ডিশন হলো, এখানে আমাদের 3টে সংখ্যা আছে, ঠিক আছে।
তিনটা সংখ্যা থাকলে আমাকে আগে বুঝতে হবে যে প্রথমে আমাদের যে লবটা ছিল, প্রথম যে লবটা ছিল, এই আমাদের এখানে তিনটা সংখ্যার ভিতরে 3 আর 2 এটা হলো প্রথম অংশে, একদম লবের থেকে আসছে এই লব আর হরটা, মানে 3/2 এটা হলো আমার প্রথম লবে থেকে লব এবং হর আসছে, আর নিচেটা 1 একাই। এখন টু, মানে 2/1 যদি হরের থেকে লব আর হর আসতো তাহলে গুণ দিয়ে উল্টা যায়। আর এখানে 3 আর 2 হলো প্রথম লব থেকে লব এবং হরে ক্রিয়েট হয়েছে, সেজন্য 3 আর 2 একসাথে থাকবে। আর 1 এর নিচে 1 যদি চিন্তা করো, 1 উপরে আরেকটা দিলেও যে কথা, 1/1 লেখা যে কথা, আর 1 লেখা কি কথা। কথাটা কি বুঝতে পারছো নাকি? হ্যাঁ, আচ্ছা দেখি দু একটা তরকারি বাসার জন্য দিবনি। তাহলে আজকে এ পর্যন্ত থাক, কালকে ক্লাস নেবো আবার 9টায়। হ্যাঁ বলো। কিসের? হ্যাঁ, আজ সন্ধ্যায় নাই। এখন কি ইমপ্রুভ নাকি? তোমরা পরীক্ষা দিবে একটা কোন সাল, 24 সালে নাকি? 24, 24, 24। না না না, অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা তো 24 হইতেছে না? তাহলে বি- বি- আচ্ছা আমি বলি একদম শর্টকাটে, ইকোনমিক্স পড়তে চাইলে 20, 21, 22 এই তিনটে থেকে যেটি যেটি পারো পড়ে ফেলো। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তো অঙ্ক খুব কম পড়বে না, প্রশ্নগুলা দুই চারটে এগুলা থেকে পড়ো, আর অঙ্কগুলা তুমি বিগত 23 সালে যে সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে, যে চ্যাপ্টার গুলো ছোট 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 চ্যাপ্টার, ওই চ্যাপ্টার গুলো থেকে যদি অঙ্ক আসে থাকে ওই চ্যাপ্টার বাদ দিয়ে করবে। আর যে চ্যাপ্টার গুলো মনে করো ওয়ার্কশিট থেকে অঙ্ক আসবে, ব্যালেন্স শিট থেকে অঙ্ক আসবে, এগুলো একটা করে আসবেই মিনিমাম, এইগুলো চ্যাপ্টার গুলো ভালো করে পড়ো। যেমন ছোট চ্যাপ্টার বলতে বুঝাইতেছি যে পার্টনারশিপ বলো, রেশিও অ্যানালাইসিস বলো, এগুলো থেকে যদি 10 মার্কের কোশ্চেন এসে থাকে 23 সালে, 24 সালে আসার সম্ভাবনা কম। তাহলে ওইটা বাদ দিয়ে যেটা না আসছে ওইটা থেকে বেশি করে পড়ো।
ঠিক আছে। আচ্ছা আমি দেখতেছি, দিয়ে দিবনি।